সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 50 মিনিট সময় দেওয়া থাকে। ঠিক আছে, দেখো প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। প্রথম তোমাদের যে অধ্যায় রয়েছে ভূমিরূপ, এরপর হচ্ছে নদী, শিলা ও মাটি, আর হচ্ছে আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, এই চারটি অধ্যায় রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার মধ্যে। এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। প্রথমে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের 5টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, তো 5 আর 5-এ 10 নম্বর থাকবে তোমাদের শর্ট প্রশ্ন। এরপর দুটি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 2 4 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। 3 নম্বর মানের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 2 6 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এবং 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে একটা, 5 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এরকমভাবে টোটাল 25 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হবে সেকেন্ড ইউনিট টেস্টে এবং 50 মিনিট সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। এই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারো, অথবা 9907940716 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু পাঠাতে পারো। তো দেখো এই প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে রূপান্তরিত শিলার উদাহরণ হলো গ্রানাইট, এরপর হচ্ছে মার্বেল না কাদা পাথর। তো রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে মার্বেল। কয়ের দাগে হোয়াইট নীল ও ব্লু নীল মিলিত হয়েছে কায়রো, খার্তুম, মালাকাল শহরের নিকট। তো হোয়াইট নীল আর ব্লু নীল এই দুটি নদী মিলিত হয়েছে খার্তুম শহরের নিকটে। কয়ের দাগে পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই সমভূমি, মালভূমি না পর্বত। তো পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই হচ্ছে সমভূমি। ঘয়ের দাগে আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি হলো মাউন্ট তৌকবল, মাউন্ট কেনিয়া, মাউন্ট কিলিমাঞ্জারো। তো আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। উঙর দাগে হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম ভেল্ড, ডাউন্স না প্রেইরি। দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল্ড। এরপর 2 নম্বর দাগে 2-1 কথায় উত্তর দিতে বলা হচ্ছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 5টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। কয়ের দাগে হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম যে শিলার সৃষ্টি হয় তার নাম কি। তো পৃথিবীতে সর্বপ্রথম যে শিলার সৃষ্টি হয় তার নাম হচ্ছে আগ্নেয় শিলা। কয়ের দাগে হচ্ছে মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি। তো মধ্যগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে বহন ও সঞ্চয়। গয়ের দাগে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি, অর্থাৎ সবচেয়ে উঁচু মালভূমির নাম কি সেটা লিখতে হবে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। ঘয়ের দাগে আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম কি। তো আফ্রিকার শুকনো নদীখাতগুলির নাম হচ্ছে ওয়াদি। উঙর দাগে হচ্ছে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি। তো আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদীর নাম হচ্ছে কঙ্গো নদী। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখো। প্রশ্নের মান 2 নম্বর করে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 2 4 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে লাভা গঠিত মালভূমি কাকে বলে। তোমরা উত্তরটা লিখছি, অনেক সময় ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা দুর্বল অংশের মধ্য দিয়ে নির্গত হয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে ঠান্ডা ও কঠিন হয়ে মালভূমি সৃষ্টি করে, একে লাভা গঠিত মালভূমি বলে। এরপর দেখো এখানে অথবা দিয়ে বলা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে। তো আমরা উত্তর লিখব, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি ও উচ্চভূমির কোমল শিলাস্তর ক্ষয় পায় এবং অপসারিত হয়, ফলে মালভূমির মাঝে কঠিন শিলাস্তর পাহাড় রূপে অবস্থান করে। এই মালভূমির মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে পাহাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। যেমন হচ্ছে ভারতের ছোটনাগপুর মালভূমি, এটা হচ্ছে একটি উদাহরণ ওকে ব্যবচ্ছিন্ন মালভূমির। পরের প্রশ্ন ক্ষয়ের দাগে ধারণ অববাহিকা কাকে বলে। তো ছোট ছোট অসংখ্য জলধারার মিলনের ফলে একটি বড় নদীর সৃষ্টি হয়। মূলত পার্বত্য অঞ্চলের যে অংশে বরফ গলা
বা বৃষ্টির জল দ্বারা সৃষ্ট ছোট ছোট নদীগুলি প্রবাহিত হয়ে পর্বতের পাদদেশে এসে একত্রে মিলিত হয়, সেই পার্বত্য অংশকে নদীর ধারণ অববাহিকা বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জলবিভাজিকা বলতে কি বোঝো? তো পার্বত্য অঞ্চলের যে উঁচু জলভাগ বা পর্বতের চূড়া দুটি ধারণ অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে, ঠিক আছে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। পরের দাগে হচ্ছে পাললিক শিলা কিভাবে তৈরি হয়। তোমরা উত্তর লিখছি বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় পেয়ে ছোট ছোট নুড়ি কাকর ও বালিতে পরিণত হয়, পরে এগুলি আবার নদী দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে পলি রূপে স্তরে স্তরে সঞ্চিত হয়। বহু বছর পরে এগুলি শক্ত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি। তো মানুষের প্রাচীনতম সভ্যতা, মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা প্রভৃতি গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর ধারে। বর্তমানে আমাদের দেশের গঙ্গা, পদ্মা ও ব্রহ্মপুত্রের যে বিশাল সমভূমি, চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর উপত্যকা সবই পৃথিবীর জনবহুল অঞ্চল। সুতরাং নদী শুধু সভ্যতার জন্ম দেয় না, তাকে পালনও করে। পরের দিকে প্রশ্ন হচ্ছে হামাদা ও রেগ কাকে বলে, লেখো। আমরা উত্তর লিখছি। প্রথমে হামাদা কাকে বলে না, সাহারার যেসব অঞ্চলে শক্ত পাথরে ভরা, বালির অস্তিত্ব চোখেই পড়ে না এমন ভূমিকে হামাদা বলে। ওকে, আর রেগ কি না, সাহারায় যেসব অঞ্চলে বালির সাথে পাথরের টুকরো একত্রে মিশে থাকে তাকে রেগ বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। তোমরা উত্তর লিখব ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। ভূ আলোড়নের ফলে সেই ফাটল বরাবর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। যেমন হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ প্রভৃতি হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। এরপর 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। কয়েক দাগে দেওয়া আছে নিম্ন প্রবাহের নদীর কাজের ফলে গড়ে ওঠা যে কোনো দুটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। তো আমরা এখানে উত্তর লিখছি। প্রথম ভূমিরূপ হচ্ছে নদীর নিম্ন প্রবাহের সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে। তো এখানে প্রথম 1 নম্বর ভূমিরূপ হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ, যেটা নদীর নিম্ন প্রবাহে গড়ে ওঠে, ঠিক আছে। নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতন বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। এবং এটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদের একটা চিত্র। নদীটা প্রথমে কিন্তু এইভাবে যাচ্ছিল, ঠিক আছে, তারপর এখানে বাঁকটা বেড়ে গেল, এখানে অনেকটা বাঁক হয়েছে, তারপরে দেখো এখানে বাঁকটা কিন্তু আবার ছেড়ে গেছে, মানে নদীটা আবার সোজা হয়ে চলে গেছে এবং এখানে এই হ্রদটা পড়ে আছে অশ্বের খুরের মধ্যে, এটাই বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ওকে, ছবিটি তোমরা পারলে কিন্তু এঁকে দেবে। এরপর আমরা লিখছি 2 নম্বর দিয়ে স্বাভাবিক বাঁধ। নদীর দুই তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বা লিভি বলে। সৃষ্টির কারণ কি না, বর্ষার সময় নদী দিয়ে প্রচুর পরিমাণে পলি আসে, দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছেই দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে জমে উঁচু হয়ে একসময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়, এটাই হচ্ছে স্বাভাবিক বাঁধ। এবং স্বাভাবিক বাঁধের চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম করে তোমরা চিত্রটি পারলে কিন্তু এঁকে দেবে। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো ক্ষয়ের দাগে আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ও ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্বন্ধে আলোচনা করো। তোমরা প্রথমে উত্তর লিখছি সাভানা তৃণভূমি। নিরক্ষীয় অঞ্চলের উত্তর ও দক্ষিণে বৃষ্টি কমতে থাকে, এখানে গ্রীষ্মকালেও বছরে 150 সেন্টিমিটার বৃষ্টি হয়। মোটামুটি গরম ও কম বৃষ্টিপাতের জন্য এখানে বড় গাছের সংখ্যা কম ও লম্বা ঘাসের প্রান্তর দেখা যায়। এটি সাভানা তৃণভূমি নামে পরিচিত। বিস্তৃত ঘাস জমির মধ্যে অ্যাকাসিয়া ও বাওবাব জাতীয় গাছ দেখা যায়। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও
দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন ও শীতকালে বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙ্গুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের ভূগোল বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, তাই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নেবে অথবা 9907940716 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজও কিন্তু তোমরা পাঠাতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।